আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 8 ফাংশন অধ্যায়। এই অধ্যায়টা আজকে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। এই অধ্যায় থেকে আসা সৃজনশীল বোর্ড প্রশ্নগুলি হবে আমাদের টার্গেট। প্রথমেই চলো আমরা ফাংশনের ডোমেইনের সাথে একটু পরিচিত হই। আচ্ছা, ফাংশনের ডোমেইন কি? ফাংশনের ডোমেইন হচ্ছে মূলত x এর মান। x এর যে মানগুলো আমরা ফাংশনে বসাই সেইগুলি হচ্ছে ফাংশনের ডোমেইন। যেমন অনেক সময় আমরা বসাই না ফাংশনের জায়গায় x = 1 হলে কত হবে, x = 2 হলে কত হবে, x = 3 হলে কত হবে। x এর এই মানগুলি হচ্ছে ফাংশনের ডোমেইন। x এর সকল মানে কি ফাংশনের ডোমেইন? না। এক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার, প্রথমত x এর যে মানগুলি আমরা ফাংশনে বসাবো সেগুলিকে অবশ্যই বাস্তব হতে হবে। বাস্তব মান নিয়ে আমরা কাজ করি। সুতরাং x এর বাস্তব মানগুলি হবে ফাংশনের ডোমেইন। আরেকটা শর্ত আছে। দ্বিতীয়ত, আমরা x এর মান ফাংশনে বসানোর পরে ফাংশনের জন্য কোনো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। ফাংশনের ক্ষতি কিভাবে হবে? হতে পারে দুই পদ্ধতিতে ফাংশনের ক্ষতি হয়ে যেতে পারে। একটা হচ্ছে আমি x এর মান বসালাম আর ফাংশনটা হয়ে গেল কোনো অবাস্তব বা জটিল সংখ্যা। তাহলে তো ফাংশনের একটা ক্ষতি হয়ে গেল, কারণ আমরা তো বাস্তব জিনিস নিয়ে কাজ করব। দ্বিতীয়ত, আমি x এর মান বসালাম আর ফাংশন হয়ে গেল অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বুঝো তো? এই যে ভগ্নাংশের হরের মধ্যে বা ভগ্নাংশের নিচে কি আসে? 0 আসে। তাহলেই অসংজ্ঞায়িত হয়ে যায়। তো x এর মান বসানোর পরে যদি ফাংশন জটিল বা অবাস্তব কোনো সংখ্যা হয়ে যায় অথবা অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন ফাংশনটা ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি যদি হয় তাহলে কিন্তু x এর মানকে আমরা নিব না। x এর ওই সকল মানকে আমরা নিব যারা এক নম্বরে নিজেরা বাস্তব হবে, দ্বিতীয়ত যাদেরকে ফাংশনে বসানোর পরে ফাংশনের কোনো ক্ষতি হবে না, মানে ফাংশন জটিল অথবা কোনো অসংজ্ঞায়িত হবে না, ফাংশনটা সংজ্ঞায়িত থাকবে এবং বাস্তব থাকবে। ওকে, খেয়াল করো। দেখো, এখানে একটা ফাংশন আমাদেরকে দেওয়া হয়েছে √g(x). রুটওভারের ভিতরে g(x) আছে। আমরা জানি রুটওভারের ভিতরে যদি কোনো কারণে মাইনাস চলে আসে তাহলেই সেই রাশিটা কি হয়ে যায়? অবাস্তব বা জটিল হয়ে যায়। তাহলে আমরা x এর সেই সকল মানকেই ডোমেইন বলবো যাদের জন্য এই g(x) এর মান কি আসবে? সর্বদা পজিটিভ আসবে, গ্রেটার দেন 0 হবে। x এর সেই সকল মানকেই আমরা ডোমেইন হিসেবে নিব। x এর মানই ডোমেইন, ঠিক না? কোন মানগুলো? যাদের জন্য g(x) গ্রেটার দেন 0 হবে। আর g(x) যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রুটওভারের ভিতরে তো মাইনাস আসবে না, ঠিক না? আচ্ছা, খেয়াল করো, যদি এই আকারে ফাংশনটা থাকে অর্থাৎ 1/g(x) ভগ্নাংশের হরের মধ্যে যদি থাকে, তখন আমরা জানি যে ভগ্নাংশের হরের মধ্যে কখনো 0 হতে পারবে না, 0 হলেই অসংজ্ঞায়িত হয়ে যায়। সো এই ক্ষেত্রে g(x) এইটা 0 হতে পারবে না। x এর যে সকল মানের জন্য এই ক্ষেত্রে g(x) not equal 0 হয়, খেয়াল রেখো, g(x) not equal 0 হবে, তাদেরকে আমরা নিতে পারবো। x এর ওই সকল মানকেই আমরা ফাংশনের ডোমেইন বলবো এই ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে x এর কোন মানগুলোকে ডোমেইন বলবো? যাদেরকে g(x) এ বসানোর পরে g(x) গ্রেটার দেন 0 হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে x এর কোন মানগুলোকে ডোমেইন বলবো? যাদেরকে ফাংশনে বসানোর পরে ফাংশন নট ইকুয়াল 0 হবে। ইকুয়াল 0 হয়ে গেলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? খেয়াল রাখতে হবে জিনিসগুলো। ওকে, চলো আমরা কিছু ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করি। প্রথমে আমরা ফাংশনগুলোর ডোমেইন দেখব। দেখো, এখানে প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে ফাংশন অফ x = x3। এই x3 এর ভিতরে দেখো তুমি x এর যে কোনো মানকেই বসাতে পারবে। এখানে রুটওভারও নেই, জটিল সংখ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর সাথে সাথে ভগ্নাংশও নাই যেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এখানে x এর যে কোনো বাস্তব মানকেই বসানো সম্ভব। সুতরাং x এর যে কোনো বাস্তব মানই এর ডোমেইন হতে পারে। খেয়াল করো, ফাংশন অফ x εr, আর মানে কি বাস্তব সংখ্যার সেট না? ফাংশন অফ x বাস্তব সংখ্যা হবে মানে εr হবে যদি x εr হয়, মানে x যদি বাস্তব সংখ্যা হয় তাহলে ফাংশন অফ x ও বাস্তব হবে। অতএব আমরা ডোমেইন হিসেবে পাবো df সমান সকল বাস্তব সংখ্যার সেট। আচ্ছা, বাস্তব সংখ্যা শুরু হয় কোথা থেকে? -ইনফিনিটি থেকে, শেষ হয় কোথায়? +ইনফিনিটিতে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডোমেইন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এই ফাংশনটা এখন দেখো, এখানে বলা হচ্ছে ফাংশন অফ x = x+4। এই ফাংশনের ডোমেইন বের করতে হবে। দেখো এখানে রুটওভার আছে, আর আমরা জানি রুটওভারের ভিতরে কি হতে পারবে না? মাইনাস হতে পারবে না। তাহলে রুটওভারের ভিতরে যে x+4 আছে এইটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। সহজ কথা, খেয়াল করো, ফাংশন অফ x εr হবে মানে বাস্তব সংখ্যা হবে যদি প্রথমত x εr হতে হবে না, মানে প্রথমত x কে বাস্তব সংখ্যা হতে হবে, এবং দ্বিতীয়ত এই যে x+4 এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে। কখনো মাইনাস হতে পারবে না, 0 অথবা 0-র চেয়ে বড় হতে হবে, মানে ধনাত্মক বা 0 হতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন যদি আমরা এই 4 কে সাইড চেঞ্জ করাই তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল -4 হতে হবে। তার মানে x কে সর্বদাই -4 এর চেয়ে বড় হতে হবে। -4 এর চেয়ে বড় কতটুকু হইতে পারে? প্লাসের ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। -4 এর চেয়ে বড় -3, তার চেয়ে বড় -2, এভাবে বাড়তে বাড়তে প্লাসের ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ডোমেইন হবে df সমান -4 থেকে শুরু করে প্লাসের ইনফিনিটি পর্যন্ত। এখন এই ফাংশনটা খেয়াল করো, দেখো এই ফাংশনে এই যে দেখো ভগ্নাংশ আকারে আছে, আর দেখো এই যে হরের মধ্যে আছে 3x + 1। আমরা জানি ভগ্নাংশ আকারে থাকলেই কি হতে পারবে না? ভগ্নাংশের নিচে বা হরের মধ্যে 0 হতে পারবে না, তাই না? 0 হয়ে গেলেই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে 3x + 1 নট ইকুয়াল 0 হতে হবে যদি এই ফাংশনকে বাস্তব এবং সংজ্ঞায়িত হতে হয়।
আচ্ছা, তাহলে দেখো ফাংশন অফ এক্স বাস্তব হবে মানে এপসিলন আর হবে যদি প্রথমত এক্স যদি নিজে বাস্তব হয় মানে এক্স এপসিলন আর হয়। দ্বিতীয়ত এই যে 3x+1 এইটা যদি নট ইকুয়াল 0 হয়, এটা নট ইকুয়াল 0 হতে হবে, 0 হতে পারবে না। তাহলে এখন 1 কে আমরা এই পাশে নিই, পাবো -1, এরপরে 3 দিয়ে ভাগ দিয়ে দিই, পাবো -1/3। তার মানে দেখো x এর মান -1/3 হতে পারবে না, x নট ইকুয়াল -1/3। তার মানে এই ক্ষেত্রে ডোমেইন হিসেবে আমরা x এর মান -1/3 নিতে পারবো না। এছাড়া বাকি সকল বাস্তব সংখ্যা আমরা ডোমেইন হিসেবে নিতে পারবো। তাহলে ডোমেইন হবে বাস্তব সংখ্যা থেকে আমরা মাইনাস করব কাকে, -1/3 কে, আর থেকে -1/3 ছাড়া বাকি সবাইকে আমরা ডোমেইন হিসেবে নিতে পারবো। তাহলে ডিএফ হবে আর মাইনাস -1/3। এখন চলো যে ফাংশনগুলির আমরা ডোমেইন বের করেছি সেই ফাংশনগুলির আমরা রেঞ্জ বের করব। তো এই ক্ষেত্রে খেয়াল রাখো যে রেঞ্জ হচ্ছে মূলত ফাংশন অফ এক্স এর মান, মানে ফাংশন অফ এক্স এর মধ্যে তুমি এক্স এর মানগুলো বসানোর পরে ফাংশন অফ এক্স এর যে মানগুলি পাওয়া যাবে সেগুলি হবে আমাদের রেঞ্জ। তো এই ক্ষেত্রে একটা সমস্যা হয়, যখন ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে তখন রেঞ্জ নির্ণয় করাটা একটু ঝামেলা হয়ে যায়, ওইটাও সহজ, তো ওইটা আমরা পরে দেখবো। আগে আমরা নর্মালি কিছু ফাংশনের রেঞ্জ আগে বের করি, ঠিক আছে? প্রথমে আমরা এই ফাংশনটা ডোমেইন বের করেছিলাম, তাই না? আচ্ছা খেয়াল করো, এর ডোমেইন হিসেবে আমরা পেয়েছিলাম সকল বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ এই ফাংশনের মধ্যে এক্স এর যে কোনো বাস্তব মান বসানো যাবে, এটাই ছিল ডোমেইন ডিএফ। তাহলে এখন এর রেঞ্জ কি হবে? আমরা যদি এখানে এক্স এর যে কোনো বাস্তব মানকে বসাই তাহলে এখান থেকেও সকল বাস্তব সংখ্যা পাওয়া যাবে, প্লাস মাইনাস জিরো, সকল বাস্তব সংখ্যা এখান থেকে পাওয়া যাবে। জিরোর কিউব কি? জিরো। একইভাবে যদি -1 কে কিউব করো -1 পাওয়া যাবে, আবার যদি +1 কে কিউব করো +1 পাওয়া যাবে, মানে জিরো, নেগেটিভ, পজিটিভ সকল মানই এখান থেকে পাওয়া যাবে। এর জন্য আমরা বলবো যে এই ক্ষেত্রে এই ফাংশন অফ এক্স এপসিলন আর হবে, মানে ফাংশন অফ এক্স এর মানও কি হবে? বাস্তব সংখ্যাই হবে। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ আর এফ ইকুয়াল হবে সকল বাস্তব সংখ্যা, যেটা -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আচ্ছা এখন খেয়াল করো, এরপরে আমরা কিন্তু এই ফাংশনটা দেখেছিলাম, ফাংশন অফ এক্স ইকুয়াল √x+4। এখান থেকে ডোমেইন হিসেবে আমরা কি পেয়েছিলাম? ডোমেইন হিসেবে পেয়েছিলাম -4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, মানে এক্স এর মান -4 থেকে শুরু হবে প্লাসের ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা খেয়াল করো, আমরা যদি প্রথমে এখানে সর্বনিম্ন মানটাকে এই ফাংশনের মধ্যে বসাই, মানে -4, দেখো সর্বনিম্ন -4 কে আমরা ফাংশনের মধ্যে বসালাম, তাহলে এখানে যদি -4 বসাই, -4 + 4 মিলে কি হবে? 0। আচ্ছা তারপরে ধরো এক্স এর মানটাকে আরেকটু বাড়ালাম, -4 চেয়ে তো নিচে আসতে পারবো না, উপরে যাই চলো, একটু বাড়িয়ে -2 করলাম, তাহলে এই ক্ষেত্রে ফাংশনের মানটা কত আসবে? √2। আরেকটু বাড়ালাম এক্স এর মান, তাহলে এই ক্ষেত্রে ফাংশনের মান আসবে 2। তার মানে 0 থেকে কিন্তু ফাংশনের মানটা বাড়তে, মানে বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো যে রেঞ্জ এই ক্ষেত্রে 0 থেকে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে অসীম পর্যন্ত হতে পারবে। যেহেতু আমাদের ডোমেইন অসীম পর্যন্ত হতে পারবে, তাই রেঞ্জও অসীম পর্যন্ত হতে পারবে। এখন যদি আমরা ভগ্নাংশ আকারের কোনো ফাংশনের রেঞ্জ বের করি, এই যে দেখো g of x by h of x ভগ্নাংশ আকারে আছে, তাহলে এই ক্ষেত্রে তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমরা ফাংশনটাকে ধরে নিব y, y ইকুয়াল ফাংশন অফ x, এটা আমরা ধরে নিব। এরপরে আমরা y দ্বারা x এর মান বের করব। 3 নম্বর স্টেপ হিসাবে y এর যে সকল মানের জন্য x অসংজ্ঞায়িত হবে সেগুলি বাদ দিব, y এর যে সমস্ত মানের জন্য x অসংজ্ঞায়িত হবে না সেই মানগুলিকে আমরা রেঞ্জের অন্তর্ভুক্ত করব। ঠিক আছে? খেয়াল করো, খেয়াল করে একটা অঙ্ক করি, তাহলে দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই যে অঙ্কটা, অলরেডি আমরা এই ফাংশনটার ডোমেইন কিন্তু বের করেছি, এখন এটা রেঞ্জ বের করব। এটা ভগ্নাংশ আকারে আছে না? দেখো তো x-3/3x+1। আচ্ছা ভগ্নাংশ আকারে থাকলে প্রথম স্টেপই হচ্ছে আমরা ফাংশনটাকে কি ধরবো? y ধরবো, y ইকুয়াল x-3/3x+1। এখান থেকে তুমি আর গুণ করবা, তারপরে ক্যালকুলেশন করে x কমন নিয়ে দেখো x এর একটা মান পেলে, এই যে দেখো x এর মানটা কার দ্বারা বের হয়েছে বলো তো? y দ্বারা না? দেখো তো এই পাশে সব y না, এইটাকেই বলা হয়েছে যে 2 নাম্বার স্টেপ, y দ্বারা x এর মান বের করব। ঠিক আছে? দেখো y দ্বারা x এর মানটা বের হয়ে গেল। এখন এই যে x এর মানটা বের হলো, দেখো তো যদি এটা এই ভগ্নাংশের নিচে এই 1 - 3y এই জায়গাটা যদি 0 হয়ে যায় তাহলে কি x এর মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তাহলে 1 - 3y 0 হতে পারবে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে 1 - 3y কি হতে হবে? নট ইকুয়াল 0 হতে হবে। তার মানে y নট ইকুয়াল 1/3 এখান থেকেই আসবে, y নট ইকুয়াল 1/3 হতে হবে। তখন এই x এর মানটা কি হবে? বাস্তব হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে x এর মানকে সংজ্ঞায়িত হতে হলে y নট ইকুয়াল 1/3 হতে হবে। সুতরাং 1/3 ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যা আমাদের রেঞ্জ হতে পারবে। এই যে দেখো রেঞ্জ rf সমান r - 1/3, মানে বাস্তব সংখ্যার সেট থেকে তুমি 1/3 ছাড়া বাকি যে কাউকে তুমি রেঞ্জ হিসেবে নিতে পারবে। দেখো এটাই আমাদের 3 নাম্বার স্টেপ ছিল, যে y এর যে সকল মানের জন্য x অসংজ্ঞায়িত হয় সেগুলো ছাড়া বাকি সবাই হবে রেঞ্জের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে দেখো বলা হচ্ছে a এবং b দুইটাই r এর উপসেট, মানে বাস্তব সংখ্যার উপসেট, আর b ইকুয়াল r - হাফ, এবং ফাংশন অফ a টু b, এর মানে কি? এর মানে হচ্ছে a হচ্ছে এই ফাংশনটার ডোমেইন, আর b হচ্ছে এই যে ফাংশন f ফাংশনটার কোডোমেইন। কোডোমেইন কি? কোডোমেইন হচ্ছে সেই সেট, রেঞ্জ যেই সেটের অন্তর্ভুক্ত থাকে,
অর্থাৎ রেঞ্জ হচ্ছে কোডোমিন সেটের অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, এখন খেয়াল করো ফাংশনটা কি। ফাংশন হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান। এই ফাংশনটার জন্য আমাদেরকে এই 5টা প্রশ্নের উত্তর বের করতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি, সেটা হচ্ছে এই ফাংশনটার ডোমেইন বের করতে হবে। আর আমরা জানি ডোমেইন বের করার ক্ষেত্রে ভগ্নাংশের এই যে হরের মধ্যে যেটা থাকে এটা কখনো কি হতে পারবে না, জিরো হতে পারবে না, তাই না? তাহলে খেয়াল করো ফাংশন অফ এক্স এপসিলন আর হবে যদি এক্স এপসিলন আর হয় এবং টু এক্স প্লাস ওয়ান এইটা নট ইকুয়াল জিরো হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স নট ইকুয়াল মাইনাস হাফ। এই যে দেখো ওয়ান ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস ওয়ান হবে, এরপরে টু দিয়ে ভাগ দিব, মাইনাস হাফ হবে। তাহলে এক্স নট ইকুয়াল মাইনাস হাফ হতে হবে। তাহলে ডোমেইন হিসেবে আমরা কি পাবো, ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা শুধু মাইনাস হাফ ছাড়া, মানে আর মাইনাস মাইনাস হাফ, যেখানে আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। দেখো আমরা জানি যে ভগ্নাংশ জাতীয় কোনো ফাংশনের রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা 3টা স্টেপ ফলো করি। প্রথম স্টেপ হচ্ছে আমরা ফাংশনটাকে ধরে নিই ওয়াই, ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স ধরে নিই। এরপরে আমরা এক্স এর মান বের করি ওয়াই দ্বারা, বা ওয়াই এর সাহায্যে এক্স এর মান বের করি। দেখো আমরা ওয়াই ধরে নিয়েছি, তারপর এখান থেকে আর আর গুণ দিব, আর আর গুণ দিয়ে তারপর এখান থেকে এক্স কমন নিয়েছি। এই কমপ্লিট প্রসেস শেষ করে এই যে এক্স এর মানটা বের করেছি কিসের দ্বারা, ওয়াই দ্বারা। এই যে দেখো এই পাশে সবগুলি ওয়াই, ওয়াই দ্বারা আমরা এই এক্স এর মানটা বের করেছি। 3 নম্বর স্টেপ কি ছিল, 3 নম্বর স্টেপ হচ্ছে যে ওয়াই এর যে সকল মানের জন্য এক্স অসংজ্ঞায়িত হয় সেই মানগুলো ছাড়া বাকি সবাই হবে রেঞ্জের অন্তর্ভুক্ত, তাই না? এখন আমরা দেখেই বুঝতে পারছি যে টু ওয়াই মাইনাস ওয়ান ভগ্নাংশের নিচে আছে, এইটা জিরো হতে পারবে না। এটা যদি জিরো হয় তাহলে এক্স কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে অবশ্যই টু ওয়াই মাইনাস ওয়ান নট ইকুয়াল জিরো হবে। তাহলে ওয়াই নট ইকুয়াল কি হবে, হাফ। তাহলে আমরা বলতে পারি যে রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা হাফ ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যা রেঞ্জ হতে পারবে। অর্থাৎ আর এফ ইকুয়াল আর আর কি বাস্তব সংখ্যার সেট মাইনাস হাফ। এখন আমরা এই ফাংশনটা এক এক কিনা সেটা দেখাবো। তো এই ক্ষেত্রে এক এক ফাংশন কি, এর সংজ্ঞা, এই সমস্ত বেসিক আলোচনায় আমি এখানে যাব না, যেহেতু আমাদের টার্গেট সৃজনশীল সলভ করা। সো আমি তোমাদেরকে কিভাবে একটা ফাংশন এক এক কিনা সৃজনশীলে যখন প্রশ্ন এটা করবে তুমি কিভাবে সহজে আনসার করবে সেটা তোমাকে দেখাবো। দেখো এখানে কি বলা হচ্ছে, ফাংশনটি এক এক হবে যদি, শর্তটা কি, ফাংশন অফ এক্স ওয়ান সমান ফাংশন অফ এক্স টু হলে এক্স ওয়ান সমান এক্স টু হয়, তাহলেই আমরা বুঝবো ফাংশনটা কি হবে, এক এক হবে। কথাটা বুঝতে পারছো? খেয়াল করো খেয়াল করো। দেখো ফাংশনটা কি দেয়া আছে, ফাংশনটা দেয়া আছে এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান। এখন এই ফাংশনটা এক এক হবে যদি আমরা ফাংশন অফ এক্স ওয়ান সমান ফাংশন অফ এক্স টু ধরে ক্যালকুলেশন করা শুরু করে শেষে যদি এক্স ওয়ান সমান এক্স টু দেখাতে পারি তাহলেই বুঝবো ফাংশনটা এক এক। আচ্ছা প্রথমে ফাংশন অফ এক্স ওয়ান কোত্থেকে পাবো, আমরা জাস্ট ফাংশন অফ এক্স এর এই এক্স এর জায়গায় বসিয়ে দিব এক্স ওয়ান। তখন দেখো এক্স এর জায়গায় বসে যাবে এক্স ওয়ান, এই এক্স এর জায়গায় বসে যাবে এক্স ওয়ান। এরপরে ফাংশন অফ এক্স টু, আচ্ছা ফাংশন অফ এক্স টু কিভাবে বের করবো, এই এক্স এর জায়গায় এখন বসিয়ে দিব এক্স টু। এই যে দেখো এক্স টু, এই যে এক্স টু। তাহলে ফাংশন অফ এক্স ওয়ান ফাংশন অফ এক্স টু এখান থেকে খুব সহজে বের হয়ে যাবে। আচ্ছা এখন কি করতে হবে, এখন আমরা প্রথমে ধরে নিব যে ফাংশন অফ এক্স ওয়ান সমান সমান ফাংশন অফ এক্স টু, এটা আমরা ধরে নিব, ধরে আমরা প্রমাণ করব যে এক্স ওয়ান সমান সমান এক্স টু হবে, তাহলেই ফাংশনটা এক এক হবে। আচ্ছা তাহলে প্রথম কি ধরে নিব, ধরে নিব যে ফাংশন অফ এক্স ওয়ান সমান ফাংশন অফ এক্স টু, এটা ধরে নিলাম। ওকে, ধরে আমরা ক্যালকুলেশন শুরু করলাম, আর আর গুণ দিয়ে দিব, এই যে এটা আর আর গুণ, আর এই পাশের সাথে এই পাশের আর আর গুণ। আর আর গুণের পরে দেখো এখানে যে ক্যালকুলেশনটা সুন্দর করে দেওয়া আছে, এখানে দেখো শেষে আমরা গিয়ে কিন্তু প্রমাণ করতে পারছি যে এক্স ওয়ান সমান এক্স টু হবে। তাহলে ফাংশন অফ এক্স ওয়ান সমান ফাংশন অফ এক্স টু ধরার পরে ক্যালকুলেশন করে যদি আমরা দেখাতে পারি যে এক্স ওয়ান সমান এক্স টু হবে, তাহলেই আমরা কি বুঝে নিব যে ফাংশনটি এক এক। বুঝতে পারছো? এখন আমাদেরকে দেখাতে হবে যে ফাংশনটি সার্বিক কিনা। আচ্ছা একটা ফাংশন কখন সার্বিক হয়, দেখো একটা ফাংশন তখনই সার্বিক হয় যদি ফাংশনের কোডোমিন আর রেঞ্জ সমান সমান হয়ে যায়। যদি কোডোমিন আর রেঞ্জ সমান সমান না হয় তাহলে সেটা সার্বিক হবে না। এখন আমাদের এই ফাংশনের ক্ষেত্রে দেখো কোডোমিন হচ্ছে বি, তাই না? এই যে আমরা বলেছিলাম ফাংশন অফ এ টু বি, যেখানে এ হচ্ছে ডোমিন আর বি হচ্ছে কোডোমিন, মনে আছে তোমাদের? তাহলে এখানে দেখো কোডোমিন বি এর মান কত দেওয়া হয়েছে, আর মাইনাস হাফ। আর আমরা 2 নম্বর প্রশ্নে রেঞ্জ বের করেছিলাম, রেঞ্জ আর এফ কত বের করেছিলাম, আর মাইনাস হাফ। তাহলে কোডোমিন আর রেঞ্জ সমান সমান হয়ে গেছে, সুতরাং ফাংশনটি সার্বিক হবে। এবার এই ফাংশনটা থেকে আমাদেরকে অস্তিত্ব যাচাই পূর্বক ইনভার্স ফাংশন বের করতে হবে, অর্থাৎ এফ ইনভার্স মানে ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করতে হবে। অস্তিত্ব যাচাই পূর্বক মানে কি, মানে হচ্ছে আগে দেখতে হবে যে আসলে বিপরীত ফাংশন বের করা যায় কিনা। যদি বিপরীত ফাংশন বের করা যায় তাহলেই আমরা ইনভার্স ফাংশন বের করব। সেটা কিভাবে, দেখো যদি একটা ফাংশন সার্বিক হয় তাহলে অবশ্যই তার বিপরীত ফাংশন বের করা যাবে। তা আমাদের এই ফাংশনটা তো সার্বিক ফাংশন, তাই না? আমরা তো একটু আগে এটা বের করেছি। তাহলে আমরা বলবো যে যেহেতু ফাংশনটি সার্বিক তাই এফ ইনভার্স মানে বিপরীত ফাংশন অস্তিত্বশীল, বিদ্যমান বা নির্ণয়যোগ্য। কথাটা বুঝেছো? যেহেতু ফাংশনটি সার্বিক, আমরা অলরেডি এটা প্রমাণ করেছি, সেহেতু এফ ইনভার্স অস্তিত্বশীল, বিদ্যমান অথবা নির্ণয় করা যাবে, একই কথা। এখন এফ ইনভার্স আমরা কিভাবে বের করব? তো এই ক্ষেত্রে রেঞ্জ যেভাবে বের করেছিলাম
প্রায় সেম প্রসেস। দেখো কিভাবে, প্রথমে আমরা কি করেছিলাম, ফাংশন অফ এক্স ইকুয়াল ওয়াই ধরেছিলাম, এখানেও সেম কাজ করব। এখন ফাংশন অফ এক্স এর মান যেটা ছিল এক্স মাইনাস 3/2x + 1, এই ফাংশনটা এখন বসিয়ে দিব। তারপর আর গুণ করব, ক্যালকুলেশন করব, করে এই জায়গা পর্যন্ত কিন্তু সব সেম প্রসেস। এক্স এর মান ওয়াই দ্বারা বের করেছি আমরা, এটা আমরা রেঞ্জের ক্ষেত্রে করেছি তাই না? এক্স এর মান ওয়াই দ্বারা বের করলাম। এখন খেয়াল করো, আমরা জানি যে আমরা আসলে এই ফাংশন অফ এক্স কে ওয়াই ধরেছি। এখন যদি আমি ইনভার্স বের করতে চাই তাহলে অবশ্যই এফ কে আমার ওয়াই এর পাশে আনতে হবে। তখন আমি কি পাবো, এফ ইনভার্স ওয়াই, আর এক্সটা শুধু এই পাশে থেকে যাবে। তাহলে কি পাবো আমি, এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই। দেখো এফ কে শুধু আমি ওয়াই এর পাশে নিয়ে গিয়েছি, তাহলে কি পেয়েছি, এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই। এখন খেয়াল করো, এক্স এর জায়গায় তাহলে আমি এফ ইনভার্স ওয়াই কি বসাতে পারি না? এখান থেকে এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই বসিয়ে দিলাম। এখন দেখো পুরো সমীকরণটাতে শুধু ওয়াই, এখানে কিন্তু কোনো এক্স নাই। দেখো এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই, চলক হিসেবে শুধু ওয়াই আছে। এখন আমরা যদি এই ওয়াই কে এক্স দ্বারা রিপ্লেস করে দিই তাহলে আমাদের ইনভার্স ফাংশন বের হয়ে যাবে। এই ওয়াই গুলোর জায়গায় শুধু এক্স বসিয়ে দিব, তাহলেই আমরা ইনভার্স ফাংশন পেয়ে যাব। তাহলে খেয়াল করো, পুরো রেঞ্জের মতো কাজই আমরা করেছি। প্রথমে কি করেছি, আমরা বলেছি যে যদি ফাংশনটি সার্বিক হয় তাহলেই ইনভার্স ফাংশন বের করা যাবে। যেহেতু ফাংশনটি সার্বিক তাহলে অবশ্যই ইনভার্স ফাংশন বের করা যাবে। এরপরে আমরা প্রথমেই রেঞ্জের মতো ফাংশন অফ এক্স কে ওয়াই ধরে এই এক্স এর মান ওয়াই দ্বারা বের করেছি। এরপরে এখান থেকে আমরা বলেছি যে ফাংশন অফ এক্স সমান ওয়াই হলে এক্স সমান সমান অবশ্যই এফ ইনভার্স ওয়াই হবে। এফ ওই পাশে চলে যাবে, তখন এফ ইনভার্স ওয়াই হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা কি এফ ইনভার্স ওয়াই বসাতে পারি? এই যে এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াইটা আমরা বসিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ সমীকরণে শুধু ওয়াই, শুধু ওয়াই, কোনো এক্স নাই এখানে। তাহলে ওয়াই গুলো সরিয়ে ওয়াই এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা ইনভার্স ফাংশনটা পেয়ে যাব। এখন আমরা কম্পোজিট বা সংযোজিত ফাংশন নিয়ে কাজ করব। কম্পোজিট বা সংযোজিত ফাংশন আসলে কি, দুইটা ফাংশনকে যদি সংযোজিত করা হয় মানে একসাথে করা হয় তাহলে নতুন যে ফাংশন পাওয়া যায় সেটাই হচ্ছে কম্পোজিট বা সংযোজিত ফাংশন। দেখো আমাদের এই প্রশ্নে একটা ফাংশন দেওয়া আছে পি অফ এক্স, আরেকটা ফাংশন দেওয়া আছে কিউ ফাংশন, যেটা হচ্ছে কিউ অফ এক্স। এখন এই দুইটা ফাংশনকে যদি আমরা সংযোজিত করি মানে একসাথে করি তাহলে পাবো পি অফ কিউ। এখানে ও দিয়ে মূলত বোঝানো হয়েছে যে পি এবং কিউ দুইটা ফাংশনকে সংযোজিত করা হয়েছে মানে একসাথে করা হয়েছে। তাহলে প্রথমে কোন ফাংশন আছে, পি ফাংশন, আর তারপরে কোনটা, কিউ, মাঝখানে কি ও। ও দিয়ে আমরা কি বুঝবো, যে দুইটা ফাংশন পি এবং কিউ কে একসাথে করা হয়েছে। আমাদেরকে পি অফ কিউ অফ 4 বের করতে হবে। আচ্ছা এটা কিভাবে করব, দেখো পি অফ এক্স এর তো দেওয়াই আছে কোশ্চেনে, কিউ অফ এক্স এই ফাংশনটাও কোশ্চেনে দেওয়া আছে। এখন পি অফ কিউ যখন আমরা বের করব তখন খেয়াল করতে হবে যে বাম পাশে কি আছে, পি, আর ডান পাশে কি আছে, কিউ। তাহলে ডান পাশে যেটা থাকবে সেইটার কাজ আমরা আগে করব, আর বাম পাশে যে থাকবে তার কাজ আমরা পরে করব। এই যে দেখো পি ব্র্যাকেটের বাইরে আছে, এটার কাজ পরে করব। ব্র্যাকেটের ভিতরে কি আছে, কিউ, কিউ এর কাজ আমরা আগে করব। তাহলে পি অফ কিউ অফ 4 এটাকে এইভাবে পড়া হয়, পি অফ কিউ অফ 4। এটাকে আমরা কিভাবে লিখবো, পি অফ, দেখো পি ব্র্যাকেটের বাইরে, তারপরে কিউ অফ 4। তার মানে কিউ অফ 4 এর কাজটা আমরা আগে করব, যেহেতু কিউ কোথায় আছে, ব্র্যাকেটের ভিতরে আছে। সহজ কথায় যে ডান পাশে থাকবে তার কাজ আগে করব, আর যে বাম পাশে থাকবে তাকে ব্র্যাকেটের বাইরে রাখবো, তার কাজ আমরা পরে করব। ঠিক আছে? আচ্ছা তাহলে যেহেতু কিউ আমাদের ডান পাশে আছে তাই কিউ কে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। কিউ অফ 4 এটা আমরা আগে বের করব। আমাদের কিউ অফ এক্স সমান আছে 2x - 3। এক্স এর জায়গায় এখন কত বসাবো, কিউ অফ 4 বসাবো, তখন এক্স এর জায়গায় বসে যাবে 4। তাহলে আমরা 2 × 4 - 3 এখান থেকে পাবো 5। এখন কিউ উঠে গেল। এখন আমরা কি করব, পি দিয়ে কাজ করব। পি অফ 5, আচ্ছা পি অফ এক্স দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা 5 বসাই। পি অফ 5 হবে 5² - 2 × 5 + 3। এই যে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 18। এই 18ই হচ্ছে আমাদের এই কম্পোজিট ফাংশনের ভ্যালু। ঠিক আছে? এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে g অফ x দেয়া আছে x - 5/3x + 1, h অফ x দেয়া আছে x² + 1। আমাদেরকে দেখাতে হবে যে h অফ g অফ 1 - g অফ h অফ 2 = 2। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমরা h অফ g অফ 1 এই জায়গাটা নিয়ে আগে কাজ করি, তারপরে ওইটা নিয়ে কাজ করব। ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে h কোথায় আছে, h আছে বাম পাশে, তাই h কে আমরা বাইরে রাখবো, আর g আছে ডান পাশে, তাই g কে নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে g কে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, আর h কে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো। এই যে দেখো h কে ব্র্যাকেটের বাইরে রাখলাম, h কে নিয়ে আমরা পরে কাজ করব। g কে ব্র্যাকেটের ভিতরে রেখেছি, g কে নিয়ে আমরা প্রথমে কাজ করব। আচ্ছা g অফ 1 বসাবো তাই না? এখন g অফ x সমান কত দেয়া, x - 5/3x + 1। x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। এই যে দেখো x এর জায়গায় 1 বসে গেছে। এখান থেকে আমরা কত পাবো, -1। এখন আমরা h কে নিয়ে কাজ শুরু করব। আচ্ছা h অফ x হচ্ছে x² + 1। h অফ -1 যদি বসাই, x এর জায়গায় -1 বসিয়ে দিব, এখান থেকে পাবো 2। এরপরে আসো এইটা, এই পাশে আসো, মাইনাসের এই পাশে, g অফ h অফ 2। এখন বাম পাশে কি আছে, g, তাই g কে নিয়ে আমরা পরে কাজ করব। ডান পাশে কি আছে, h কে নিয়ে আমরা প্রথমে কাজ করব। তাহলে h কে এখন আমরা ব্র্যাকেটের ভিতরে দিব, আর g কে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো। এই যে g কে ব্র্যাকেটের বাইরে, আর h হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। তাহলে h অফ 2 আগে বের করতে হবে। h অফ x মানে হচ্ছে x² + 1,
এখন h অফ 2 বের করলে x এর জায়গায় 2 বসে যাবে, 2 স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে 5। এখন আমরা g নিয়ে কাজ করব। g অফ x এর জায়গায় g অফ 5 বসাবো, x এর জায়গায় 5 বসে যাবে। এই যে দেখো x এর জায়গায় 5 বসে গেছে। তাহলে 5 - 5 মানে 0, সুতরাং এই পুরো জায়গাটা 0 চলে আসবে, এই যে 0। তাহলে 2 এর সাথে 0 এর ক্যালকুলেশনে 2ই থাকবে, এটাই আমাদেরকে দেখাতে হবে। এই অঙ্কে দেখো ফাংশন অফ x দেয়া আছে, f অফ x দেয়া আছে, দেখাতে হবে f ইনভার্স x ইকুয়াল f অফ x। তার মানে এই f অফ x এর ইনভার্স ফাংশনটাকে বের করতে হবে আর দেখাতে হবে যে সেইটা f অফ x এর মানের সমান। আচ্ছা, ইনভার্স ফাংশন আমরা কিভাবে বের করছিলাম? প্রথমেই আমরা f অফ x সমান y ধরেছিলাম, তারপরে f অফ x এর এই যে মানটা, এই মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান বের করেছিলাম y দ্বারা x এর মান বের করেছিলাম, তাই না? এরপরে আমরা বলেছিলাম যে ফাংশন অফ x সমান তো আমরা y ধরেছি, তাহলে এখন যদি f কে আমরা এই পাশে নিয়ে আসি তখন আমরা x সমান সমান পাবো f ইনভার্স y। f যদি ওই পাশে চলে যায় f উল্টিয়ে যাবে না, ইনভার্স হয়ে যাবে। তাহলে x ইকুয়াল আমরা কি পাবো? f ইনভার্স y। তাহলে x এর জায়গায় এখন f ইনভার্স y বসিয়ে দিব। এখন এই সমীকরণে সবকিছু y, কোনো x কিন্তু এখানে নাই। এই y গুলিকে যদি x দ্বারা রিপ্লেস করি তাহলে দেখো আমরা f ইনভার্স x পেয়ে যাব। এই যে সবগুলি y x দ্বারা রিপ্লেস হলো। এখন এই যে f ইনভার্স x এর মানটা দেখো f অফ x এর মানের সমান হয়ে গেছে, সুতরাং আমরা বলতেই পারি যে f ইনভার্স x সমান f অফ x। এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল লন সাইন x এবং ফাই অফ x ইকুয়াল লন কজ x হলে দেখাও যে e টু দি পাওয়ার 2 ফাই a মাইনাস e টু দি পাওয়ার 2 f a ইকুয়াল e টু দি পাওয়ার ফাই 2a। খেয়াল করো, প্রথমে আমরা বলতে পারি যে ফাই অফ x লন কজ x যেহেতু দেয়া আছে তাহলে ফাই অফ a কি হবে? লন কজ a। f অফ x দেয়া আছে লন সাইন x, তাহলে f অফ a কি হবে? লন সাইন a। এই যে x এর জায়গায় a বসে গেল শুধু। আচ্ছা, তাহলে এখন বাম পক্ষে কি আছে? e টু দি পাওয়ার 2 ফাই অফ a মাইনাস e টু দি পাওয়ার 2 f অফ a। আচ্ছা, তাহলে ফাই অফ a এবং f অফ a এর মান আমরা এখানে বসিয়ে দিই, যেটা আমরা এখানে পেয়েছি বসিয়ে দিলাম। আমরা জানি যে লনের সামনে যেটা থাকে সেটা কিন্তু পাওয়ার হিসেবে উপরে চলে আসে। এই যে দেখো 2 কিন্তু পাওয়ার হিসেবে চলে আসলো। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? e টু দি পাওয়ার লন কস স্কয়ার a মাইনাস e টু দি পাওয়ার লন সাইন স্কয়ার a। আমরা জানি যে e টু দি পাওয়ার লন x সমান সমান x লেখা যায়, তাহলে e টু দি পাওয়ার লন কস স্কয়ার a সমান সমান কস স্কয়ার a লেখা যাবে, e টু দি পাওয়ার লন সাইন স্কয়ার a সমান সমান সাইন স্কয়ার a লেখা যাবে। এখন খেয়াল করো, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান কি cos 2a, এটা আমরা ত্রিকোণমিতি থেকে জানি, তাই না? তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে cos 2a। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখছি? e টু দি পাওয়ার ln cos 2a। কিভাবে? কারণ আমরা জানি e টু দি পাওয়ার ln x মানে হচ্ছে x, তাহলে শুধু x থাকলে সেটাকেও তো e টু দি পাওয়ার ln x লেখা যায়। তাহলে শুধু cos 2a থাকলে সেটাকেও তো e টু দি পাওয়ার ln cos 2a লেখা যায়। এখন খেয়াল করো, আমরা জানি যে ফাই অফ x দেয়া আছে আমাদেরকে, ফাই অফ x হচ্ছে ln cos x না, ফাই অফ x হচ্ছে ln cos x। তাহলে ফাই অফ 2a এটা হবে ln cos 2a। আমাদের কি আছে? e টু দি পাওয়ার ln cos 2a। তাহলে ln cos 2 এর জায়গায় ln cos 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি? ফাই অফ 2a, ফাই অফ 2a। বাস, এটাই আমাদের ডান পক্ষ যেটা দেখাতে হবে। এখন এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলোর সলিউশনের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে, তুমি জাস্ট সলিউশনগুলো একবার দেখে নাও, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করো, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করো এবং এরকম আরো ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।